উগ্রবাদ হয় আপনি কি হত্যার হুমকি নিয়ে কোনো কথা বলছি? আমি তো আপনি কেন একটা বেশি একটা বেশি না, আপনি যেভাবে পুলিশের উপর আক্রমণ করছেন গতকালকে, কে আক্রমণ করেছে? আপনাদের লোকজন যেভাবে, আমাদের কারা? এই যে ইনকলাব মঞ্চের নামে যেটা, আমরা কি ইনকলাব মঞ্চ নাকি? অফ কোর্স আপনারা ইনকলাব মঞ্চ। আচ্ছা ওকে, আপনারা ইনকলাব মঞ্চ, আপনারা জামায়াত, সবগুলো মিলে আপনারা সাংবাদিকতার কি বেহাল দশা ভাই, একজন সিনিয়র সাংবাদিক, আমি সাংবাদিক বলেই আপনাদের রন্ধ্রে রন্ধ্রে চিনি। আচ্ছা রন্ধ্রে আপনারা এই বহুরূপী একটা জিনিস, যা ইনকলাব মঞ্চ, তাই এনসিপি, তাই জামাত। আমি আই ডোন্ট সি এনি ডিফারেন্স। আরো গিয়ে বলেন তারা উগ্রবাদী, আরো বলেন তারা উগ্রবাদী, আরো বলেন তারা তালেবান, আরো বলেন তারা আমি তালেবান বলছি না। আপনি তো জানেন আপনার পরের লাইনে এটা। আচ্ছা আমরা তালেবান বলছি না, তালেবান অর্থ কিসের ছাত্র। ভিত্তিতে শাহিদ আলম, আপনি কিসের ভিত্তিতে বলছেন যে তারা ইনকিলাব মঞ্চ? আমাকে একটু ব্যাখ্যা করবেন, আর সবাইকে একটু ব্যাখ্যা করবেন। কিসের জায়গায় যেটা প্রয়োজন হয় সেই রূপে তারা আবির্ভূত হয়। ইনকিলাব মঞ্চ যেদিন প্রোগ্রাম দেয় সেদিন বাংলাদেশের শিবিরের কোনো না কোনো ঢাকা শহরে একটা প্রোগ্রাম থাকে, ও বেছে বেছে ওই দিনই তারা প্রোগ্রাম দেয়। কারণ ইনকিলাব মঞ্চের নিজস্ব কোনো আলো নেই, এটা শিবিরের জামাতের আলোয় আলোকিত একটা মঞ্চ। ভেরি স্ট্রাইট, মার্ক মাই ওয়ার্ড, এদের নিজস্ব কোনো আলো নেই। চোখের যেমন নিজের কোনো আলো নেই, চোখের শক্তি নেই, আলো দিয়ে চোখ দেখে, আলোটা পেলে আপনার চোখ দেখে। ইনকিলাব মঞ্চ জামাতের শক্তি যখন পায় তখন সে শক্তিশালী হয়ে যায়। কালকে আমরা এই ধরনের একটা অর্কেস্ট্রা দেখেছি ফর নো রিজন। সরকার যেখানে বদ্ধপরিকর যে হত্যার বিচার হচ্ছে, হাদির ফ্যামিলিকে পুনর্বাসন করেছে, তার ভাইকে চাকরি দিয়েছে, জাতিসংঘের যে বিচারের পক্ষে বলা হচ্ছে সেটার জন্য স্পেসিফিক সময় দিয়েছে। কেন কালকে আমাকে একটা রাষ্ট্রের যেখানে রাষ্ট্রপ্রধান বসবাস করে আপনি তার নিরাপত্তা বানচাল করার জন্য, ইটস ফর নাথিং টু মেক দ্য কিউএস ইলেকশনের আগে। আমি এই জন্যই বলছি যে এই কাজটা অর্কেস্ট্রেটেড বাই জামায়াত ইসলামী এবং তার যে পেরিফেরিতে থাকা, ছায়ার মধ্যে থাকা যে জনগোষ্ঠী, তারা এখন এরা ওই দিনই আলোকিত হয় যেদিন জামায়াত এদেরকে আলোকিত করে, এর বাইরে তাদের কোনো নিজস্ব আলো নেই। ধরেন কোনো একটা ইশতেহার লঞ্চ করলো ফর এক্সাম্পল, এবং কালকে ধরেন পুরো বাংলাদেশ ধরে বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হলো, বজ্রপাতে 100 জন ধরে মারা গেল, আল্লাহ মাফ করুক। আমি কি বলবো যে এগুলা করার মধ্য দিয়ে মূলত জামাত ইসলামের এই ইস্যুটাকে, ইশতেহারের ইস্যুটাকে হাইড করা হয়েছে? মানে অ্যাবসলিউটলি ননসেন্সিক্যাল কথাবার্তা এগুলা। আপনি ধরেন এই আমাকে রেসপেক্ট দিচ্ছেন, আপনি আমাকে একটা লাথি মেরে বলতেছেন আপনাকে আমি রেসপেক্ট করতেছি, গরু মেরে জুতা দান, মানে জুতা মেরে গরু দান। আমি আপনার দলকে বলছি, আপনাকে যেতে পারে, কখনো বিএনপির পক্ষে কখনো যেতে পারে, জামাতের পক্ষে কখনো যেতে পারে, এটা ভেরি কমন। মানে আইআরআই একটা জরিপ করেছিল এর পূর্বে 2018 সালের নির্বাচনের পূর্বে, সেটা নিয়ে আমরা বেশ এখনো হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করি বিভিন্ন জায়গায়। তো আবার অনেকগুলো জরিপ সত্যও হয়ে যায়, সঠিকও হয়ে যায়। শাহেদ ভাই কিছুদিন আগে ডাকসু নিয়ে একটা মোটামুটি মত দিয়েছিলেন, যদিও সেটা পরবর্তীতে আবার বাস্তবায়িত হয় না। জরিপ না, জরিপ তো আমরা দেখলাম 37 উনারা তো হচ্ছে বিশ্লেষক মানুষ, উনারা তো রাজনীতি বিশ্লেষক মানুষ, কোট অ্যান্ড কোট, তো উনারা আসলে এসব মত দিতে পারেন। আমরা তো ভাই রাজনীতি করি, আমাদের তো ধরেন স্ট্র্যাটেজি বলেন বা কোনো কিছু, এগুলো তো আমি এইভাবে প্রকাশ করতে পারবো না আপনার সামনে। আচ্ছা, আরেকটা যে প্রশ্নটা করেছেন জরিপ নিয়ে, তো ফলে জরিপ অ্যাট দ্য সেম টাইম, হ্যাঁ কখনো কখনো যদি এটা একদম নিরপেক্ষভাবে করা যায়, স্যার যে স্ট্যান্ডার্ডগুলোর কথা বলেছেন সেই এসওপিগুলো যদি পালন করা হয়ে থাকে, তাহলে হয়তো আমরা একটা ভালো জরিপ পাই এবং যেটার রিফ্লেকশন ঘটে। মোস্ট প্রবাবলি সোচ্চারের এর পূর্বে একটা জরিপ বোধহয় এটা রিফ্লেকশন বোধহয় ডাকসু ইলেকশনে ঘটেছে, আমি জানি না এটা ঘটবে কিনা ন্যাশনাল। আমি সোচ্চারের কথাই বলছিলাম। জি হ্যাঁ, সো আই ডোন্ট নো, আমি এটা নিয়ে একদম কনক্রিট কোনো কিছু বলতে পারছি না, যেহেতু জরিপ নিয়ে আমার একটা ইনহিয়ারেন্ট আমার একটা স্কেপটিসিজম আছে আর কি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন সরকারের মধ্য থেকে একটা মহল কি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে কিনা। তো এখন উনি যেই সকল আলামত দেখে বলেছেন সেই সকল আলামতগুলোর বিচার বিশ্লেষণ করা খুব জরুরি। কালকে ধরেন ইনকিলাব মঞ্চ একটা প্রোগ্রাম রেখেছে যমুনার সামনে, তো সেখানে ধরেন পুলিশ এটা ভেবেছে বা হয়তো সরকার এবং প্রশাসন ভেবেছে যে এটাকে ডিসপার্স করা উচিত, বা তারা এটাকে থ্রেট মনে করেছে পসিবল এই কারণে, এবং তারা এটাও দেখিয়েছে যমুনার সামনে নাকি 144 ধারা জারি ছিল। এখন আমি একজন লয়ার ছাত্র, আমি জানি যদি আপনি কোনো রায়টকে বা কোনো যদি ধরনের গ্যাদারিংসে যেগুলো আনলফুল অ্যাসেম্বলি হয় সেগুলোকে যদি আপনি ডিসপার্সও করতে চান, তাহলে আপনি কিছু পিসফুল মিনস আপনি ইউজ করতে পারেন, এবং যে ফোর্সটা আছে যে ফোর্সটা আপনি ইউজ করবেন, আপনি কি ডিসএগ্রি করতেছেন? আচ্ছা পরে বললেন, আপনি বলেন অসুবিধা নেই। কোনো ফোর্স যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেটা মাস্ট বি প্রপোর্শনেট টু দ্য ফোর্স দে আর শোয়িং। মানে আপনি ধরেন আপনার আনলফুল অ্যাসেম্বলিতে আছে, ধরেন আপনার 3 জন লোক আছে, তারপরে 3 জনে ধরেন ঘাট ধাক্কা দিয়ে আপনি বের করে দিয়েছেন, এতটুকু ধরেন হয়তো আপনি করতে পারলেন, কিন্তু ধরেন আপনি তো 3 জনের পিড়েতে ওরা ধরেন মাইরে ফেলাইছেন, তার মানে হচ্ছে আপনি ওটা প্রপোর্শনেট ফোর্স আপনি ইউজ করলেন না। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল, এবং সেটা সিআরপিতেও আছে, সেটা আপনার সিআরপিসিতেও আছে। গতকাল আমরা কি দেখলাম, গতকাল এখানে কিছু লোকজন আন্দোলনকারীরা জমায়েত হয়েছে, জমায়েত হওয়ার পরে তাদেরকে ডিসপার্স করা হইলো সাউন্ড গ্রেনেড মেরে, টিয়ার শেল মেরে, ওকে ফাইন। পরবর্তীতে আমরা সেটা কি দেখলাম যে একজনকে পরিবাগ মসজিদ থেকে তুলে আনা হচ্ছে। পরিবাগ মসজিদ আর যমুনার দূরত্ব কিন্তু, এখন যমুনা হচ্ছে আপনার এরিয়া অফ টেনশন, ধরেন যমুনার সামনেটা আপনার এরিয়া অফ টেনশন,
কিন্তু আপনি একটা লোককে আন্দোলনকারীকে ধরে নিয়ে আসতেছেন কোত্থেকে? পরিবার মসজিদ থেকে। তার মানে নিশ্চয়ই ফোর্সটা প্রপোর্শনেট না। আপনি একজন ব্যক্তি যে বলছে আমি ব্যবসায়ী, এরপর তাকে আপনি প্রহার করতেছেন, এরপর তাকে আপনি ব্যাটন চার্জ করতেছেন, তাদের মানে এই ফোর্সটা কিন্তু কোনোভাবে প্রপোর্শনেট ছিল না। আপনি একটা লোক বাইকে করে যাচ্ছে, তাকে আপনি সন্দেহ করছেন যে সে আসলে আন্দোলনকারী কিনা, এবং পরবর্তীতে তাকে মারতে দিয়েছেন, ওই ব্যক্তিটা কান্না করে দিছে, তার মানে কি ওই ফোর্সটা প্রপোর্শনেট ছিল না। আপনি একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তার মোবাইল চেক করছেন সে আন্দোলনকারী কিনা, তার মানে কি ফোর্সটা আপনি প্রপোর্শনেটলি আপনি ইউজ করেন নাই। আপনি একটা ছেলে বাসে উঠে গেছে, আপনি তাকে কি করছেন? আচ্ছা, অনেকে কিন্তু বলছে যে সরকারের, হ্যাঁ আমি আপনাকে শেষ করতে দিচ্ছি, এগুলো বলতে হবে, আমাকে শেষ করতে দেন। আপনি বাস থেকে বলছেন জুলাই নামা বলে আপনি একটা লোককে পিটাচ্ছেন। জুলাই নামা, হোয়াট ডু ইউ মিন বাই জুলাই নামা? ইজ ইট ইউর পেশাদারিত্ব? ইজ ইট ইউর প্রফেশনালিজম? তুই পুলিশ করো, আচ্ছা ঠিক আছে, তোমাকে পুলিশ তোমার সুপেরিয়র অর্ডার করছে যে তুমি এটাকে ডিসপার্স করো। তো ডিসপার্স করার জন্য তো সবসময় যে কোনো সময় আপনি দেখবেন, এটা ইউকে হোক, ইউএস হোক, যে কোনো দেশে হোক, ডিসপার্স করার ক্ষেত্রে একটা লাইন খোলা রাখে, সবসময় একটা পথ খোলা রাখে, যাতে করে যেই গ্যাদারিংটা হয় সেই গ্যাদারিংটা যাতে যেতে পারে। আপনি একটা লোককে বাস থেকে নামানোর সময় বলছেন জুলাই নামা, হোয়াট ডু ইউ মিন বাই জুলাই নামা? তার মানে আপনি আপনার ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন, আপনি আপনার সুপেরিয়র অর্ডার মেইনটেইন করেন নাই। আপনি আরেকটা আপনি লোককে কাকে সরাসরি দায়ী করছেন এই মানে যেই লোকটা জুলাই নামা বলেছে, এটা তো অফকোর্স পুলিশকে ইনভেস্টিগেট করতে হবে। পুলিশ তার ইন্টারনাল ইনভেস্টিগেশন করবে যে কোন লোকটা জুলাই নামা বলেছে। একটা লোকে একজন পুলিশ সদস্য দেখলাম বলছে যে আয় হাদির লাশ নিয়ে যায়, মারতে মারতে, এবং একজন হুজুরকে আমি দেখলাম, একটা মাদ্রাসার ছাত্র, সে দাঁড়িয়েছে, না অভিযোগ কিন্তু আসে যে সরকারের যে নির্বাচন, আমি একটু প্রশ্নটা করে দেই। আমি বলি, আই এম নট রিপ্রেজেন্টিং দ্য বাংলাদেশ পুলিশ আর বাংলাদেশ গভর্নমেন্ট, বাট যে অভিযোগগুলো একটি রাজনৈতিক দল এবং জোটের তরফ থেকে পুলিশের উপর করা হচ্ছে, আমি কাউন্ট করছি বোধ, ঠিক আছে? এটা যদি ব্যাখ্যাটা আমি না দেই, ইট উইল বি অ্যান ইনজাস্টিস টু দ্য বাংলাদেশ স্টেট। আপনি আপনার ব্যাখ্যা দিন, রাষ্ট্রের পুলিশ, আপনি আপনার ব্যাখ্যা দিন, এবং রাষ্ট্রের আইন। আপনি আপনার ব্যাখ্যা দিন। জি জি, অবশ্যই অবশ্যই আপনি শেষ করবেন, আপনি শেষ হবে, দর্শক মিস্ত্রি হবে, আমাকে শেষ করতে দিবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যমুনার সামনে কি করবেন বা নির্বাচনের আগে এরকম কিছু করতে পারবেন না, সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা ডিফারেন্ট। আমি জানি উনি কোন আলাপে ঢুকবেন। আপনি যমুনার সামনে কি করতে পারবেন বা নির্বাচনের 5 দিন আগে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু আপনি ধরেন লোকজনদেরকে ডিসপার্স করার জন্য যে ফোর্সটা আপনি ইউজ করতেছেন সেটা কি প্রপোর্শনেট কিনা, সেই কোয়েশ্চেনটা অফ কোর্স যে কোনো লিগ্যাল এক্সপার্ট, যে কোনো জুরিসপ্রুডেন্স এক্সপার্ট, যে কোনো মানবাধিকার আমরা জানার চেষ্টা করব। আই ক্যান নট টাচ আ পুলিশকে আমি টাচ করতে পারি না, আমি যেতে পারি তার সামনে, পুলিশ আসতে পারে আমার সামনে। কালকে আমি দুটি জিনিস দেখায়, আমাকে 2টা মিনিট সময় দিবেন, এটা আমি রেখে দিয়েছি। সেটা হলো ইনকিলাব মঞ্চের ঝুমা স্পষ্টভাবে যদি ক্যামেরাটা জুম করা যায়, যদি দেখানো সম্ভব, নারী পুলিশকে, এবং ওনারা কিন্তু পর্দানশীল, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওনাকে থাপ্পড় মারছে, স্পষ্ট এই ভিডিওটা দেখেন। হ্যাঁ, এটা একটা ভিডিও। আপনি পুলিশ কখন অ্যাগ্রেসিভ হয় এটা রোজ আপনাকে জানতে হবে। ওকে, এটা আরেকটা ভিডিও আপনি দেখেন। আমি বলছি ইটস নট জাস্টিফাইড। আপনি দিস ইজ দ্য রুলস। আমার বাহিনীর একজন সদস্য যদি আক্রান্ত হয়, উইল গো টু অ্যাটাক। এবং তারপরে যে রণক্ষেত্র হলো, তার খেসারত বহুত দিন দিতে হয়েছে বাংলাদেশকে, কনস্টিটিউশনের জনগণকে। ওই সময় বিদ্যুতের আন্দোলন আপনারা জানেন। আমি বলছি অনেক, আমি যেহেতু দীর্ঘ বছর মাঠে সাংবাদিকতা করে এইগুলো অভিজ্ঞতা অর্জন করেছি, আমি জানি যখন আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আঘাতপ্রাপ্ত হয়, দে হ্যাভ অল দ্য রাইটস টু। জার্নালিস্টটা কি দোষ করেছিল? যে জার্নালিস্টকে ল্যাং মেরে ফেলে দেওয়া হলো, সেই জার্নালিস্ট কি দোষ করেছিল কালকে? আপনি বলেন, যখন সুনামির মধ্যে পড়েন, যখন ঝড়ের মধ্যে পড়েন, মাই গুডনেস, সো অ্যাটাকিং আ জার্নালিস্ট ইজ জাস্টিফাইড just because Juma slapped a police officer? Oh my goodness, I'm on a live television, দুটো ঘটনা আলাদা। আমি বলতে চাচ্ছি ভিন্ন ভিন্ন জায়গায় হয়েছে। সমস্যা হলো যে ইউ আর এক্সপার্ট ইন সেন্সিটাইজেশন। সেন্সিটাইজ করার জন্য যেই করতে করতে বাংলাদেশ রাষ্ট্রটাকে 5 তারিখের পর থেকে একটা বিনোদন রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। সিফাত, আপনি বলুন। আমি যেখানে বলছি বিচার নেওয়া করা উচিত, সেটা অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু উনাকে কি একবারও দেখেছেন এই কথাটা বলতে যে এখানে একটা ফোর্স ইউজ হয়েছে যেটা ডিসপ্রপোর্শনেট? বলেছেন উনি একবারও? বলেন নাই। এবং এট দ্য সেম টাইম উনি বলছেন যে হি বিইং আ জার্নালিস্ট, উনি একজন জার্নালিস্ট হয়ে উনি এই জিনিসটাকে সমর্থন করছেন। আচ্ছা আমাকে বলেন, একজন জার্নালিস্ট কিভাবে, যে একটা মোবাইল জার্নালিস্ট আমরা দেখলাম তাকে ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছে, আরেকজন জার্নালিস্টকে দেখলাম যে পুলিশ অফিসার তার ক্যামেরা ভেঙে দিয়েছে, এবং তিনি যখন আবার প্রোটেস্ট করতে যাচ্ছেন যে আপনি অমুক জার্নালিস্টকে মারলেন কেন, আরেকজন জার্নালিস্টের ক্যামেরা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। জার্নালিস্টটা কি কোনোভাবে এটার সাথে যুক্ত ছিলেন? আরেকটা জিনিস, যেই ছেলেটার মোবাইল ফোন চেক করা, আপনি জানেন যে মোবাইল ফোন চেক করাটা আমার জন্য ভেরি ট্রমাটাইজিং। কারণ হচ্ছে এই মোবাইল ফোন চেক করাটা আমি দেখেছিলাম হাসিনার আমলে এভাবে মোবাইল চেক করা হইতো। এখন যদি আমাকে আন্দোলনকারী সন্দেহে জাস্ট মোবাইল চেক করে কাউকে পাওয়া গেছে, এই কারণে তাকে যদি মাইট দেওয়া হয়, এটা তো আমার জন্য একটা ট্রমাটাইজিং এক্সপেরিয়েন্স। পুলিশকে দেখেছি, আমরা পুলিশকে এটা করতে দেখেছি। আমি আপনাকে বলি, সিফাত এখন করছেন, তাই তো? আমি আপনাকে কি বলি, আমি শেষ করতে দেন। সেটা হচ্ছে যে আমরা গতকাল দেখেছি আর কি। ইস্যুটা হচ্ছে যে এই ঘটনার একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হওয়া জরুরি, ফ্রি অ্যান্ড ফেয়ার। আমি বলছি না যে কোনো পক্ষ যদি ধরেন কোনো পক্ষ একদম নির্দোষ, আমি সেটা বলছি না, কিন্তু কথা হইল আপনার এখানে যে ফোর্স
ইউজ হয়েছে সেটা যে ডিসপ্রপোর্শনেট, সেটা ইউ মাস্ট অ্যাডমিট। আমরা এখানে যে সাংবাদিকদের উপর যে আক্রমণ করা হয়েছে, ইউ মাস্ট যে অ্যাডমিট। পুলিশ ফোর্সকে দেখেছি সেটা নিয়ে আমরা কমপ্লেইন পেয়েছি যে তারা কোন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। তো এখন তারা কাদের হয়ে কাজ করছে? আমরা রাজনৈতিক দলের কথা বলছি না, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে গতকাল কিছু জায়গায় কিছু পুলিশ সদস্যের মধ্যে, সবাই না, কিছু পুলিশ সদস্যের মধ্যে অতি উৎসাহ দেখা গেছে। কাদের মধ্যে সেটা আমি আপনাকে বলেছি। যে বলেছে জুলাই নামা, যে বলেছে আয় হাদির লাশ নিয়ে যা, তাদের মাঝে আপনার মনে হচ্ছে এটা কোন রাজনৈতিক দলের হয়ে কাজ আমি করছে রাজনৈতিক বা দল বলবো না, অন্তর্বর্তী সরকারের হয়ে কাজ করছে, কাদের হয়ে আমি কাজ রাজনৈতিক দল বলবো না, আমি ডু নট লিড মি। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি আমাকে সেটা আমাকে বলতে দেন। আমার কথা হচ্ছে তাদের মাঝে যে ধরনের আচরণ দেখা গেছে, জানতে চাচ্ছি সেটা সেটাই আমি বলেন। বলছি, মানে আমার কথা তো আমাকে বলতে হবে। মানে তাদের মাঝে যে ধরনের আচরণ দেখা গেছে সেটা কোনোভাবে পেশাদারি আচরণ না। আপনাকে যদি পেশাদার, পুলিশ তো ঝড় না, আপনাকে যদি বলে যে আপনি এই রায়টটাকে ডিসপার্স করেন, এই আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করেন ফ্রম ইউর সুপেরিয়র, যদি এই কমান্ডটা আসে অ্যাজ এ পুলিশ অফিসার, আপনি তো জাস্ট সেই কাজটার জন্যই থাকবেন, সেই কাজই আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আপনি তো বলবেন না এই জুলাই নামা, আপনি তো বলবেন না যে এই হাদির লাশ নিয়ে যা। তার মানে আপনার ভেতরে কোনো একটা সমস্যা আছে, আপনার ভেতরে কোনো একটা তেজ আছে যেটা আপনি মেটাতে চাচ্ছেন। আমি এই বিষয়টা ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথির কাছে যেতে হচ্ছে। ধন্যবাদ। আমাকে হ্যাঁ। আরেকবার একটু পরে আসছি। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছে আমার আসতে হচ্ছে। চট্টগ্রাম 13 আসনে একটু অন্য প্রসঙ্গে চলে আসছি। বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম 12 ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ করার কথা বলেছেন। 12 ফেব্রুয়ারির পরে কি আসলে চাঁদাবাজি করা যাবে কিনা, এটাই কি এই বার্তা দেয় কিনা? আর এই যে বিএনপি প্রার্থীর চাঁদাবাজদের প্রতি অনুরোধ, এটা কেন শুনবে চাঁদাবাজরা? আপনাকে ধন্যবাদ। আসলে তো এটা একটা রাজনৈতিক প্রশ্ন, তারপরে বলছি আমি আপনার বিশ্লেষণ যদি জানতে চাই। এটাতে আসলে বিশ্লেষণের সুযোগ খুব কম। কারণ হলো কি, একজন ব্যক্তির একটা বক্তব্য যে চাঁদাবাজির নিয়ে, চাঁদাবাজি তো রাষ্ট্রীয়ভাবে আপনি দেখেন বিএনপি কালকে যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারেও কিন্তু আমি দেখলাম তাদের ইশতেহারের সামারি অংশটাতেও এটা উল্লেখ আছে চাঁদাবাজির বিরুদ্ধে কথা। তো এখন তার কোনো সংসদ সদস্য প্রার্থী যদি অথবা তার কোনো নেতাকর্মী যদি এই কথা এভাবে বলে থাকে, সেটা তো সে তার দলের কমিটমেন্টের সাথেই যাচ্ছে না। সো এটা এভাবে বলা যে 12 তারিখ বা 16 তারিখ 18 তারিখ এরকম চাঁদাবাজি তো রাষ্ট্রীয়ভাবেই নিষিদ্ধ। রাষ্ট্র যেখানে এটা আসলে আমরা সবসময় করেছি, গত 2 বছর একটা কাজ ভুল করেছি, সেটা হলো যে কোনো চাঁদাবাজি, যে কোনো ঘুষ দুর্নীতির জন্য আমরা কোনো রাজনৈতিক দলকে আইডেন্টিফাই করেছি তার কর্মী নেতাকর্মীদের কারণে। এটা তো আসলে রাজনৈতিক দলের ব্যাপার না। একটা রাজনৈতিক দল তার নেতাকর্মীকে চাঁদাবাজি থেকে বারণ করতে পারে না, শুধুমাত্র সে তার দল থেকে তাকে বহিষ্কার করতে পারে। রাষ্ট্রের কাজ হলো যদি কেউ চাঁদাবাজি করে, যদি কেউ সন্ত্রাসী করে, যদি কেউ অপরাধ করে, তাকে পাকড়াও করা। আপনি গত 2 বছর রাষ্ট্রকে প্রশ্ন করবেন যে তুমি ক্ষমতা থাকা সত্ত্বে, সরকারকে প্রশ্ন করবেন তুমি ক্ষমতা থাকা সত্ত্বে এই লোকটা চাঁদাবাজি করলো কিভাবে। হ্যাঁ, আপনি প্রশ্ন করছেন তাকে, প্রশ্ন না করে প্রশ্ন করছেন কাকে? অমুক রাজনৈতিক দল, অমুক দলের কর্মী। এটা তো রাজনৈতিক দলের ক্ষমতা কি আছে? রাজনৈতিক দলের ক্ষমতা আছে শুধু বহিষ্কার করা। এই গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের কি সাফল্য এবং ব্যর্থতা দেখেন? আমি বলি কি এটার কারণে দেখা গেছে কি, আপনি যখন যেটা সরকারের কাজ সেটা একটা রাজনৈতিক দলকে যদি আপনি দিয়ে দেন, তাহলে সে কি করেছে? হাজার হাজার লোককে বহিষ্কার করেছে, কিন্তু ইম্প্যাক্ট পড়েছে খুব সামান্য। এটা না করে যদি 5টা লোককে গ্রেফতার করতো চাঁদাবাজির জন্য সরকার, তাহলে কিন্তু ইম্প্যাক্ট পড়তো অনেক বেশি। আমি একটা কথা বলি, যেটা হলো আগের আলোচনায় 30 সেকেন্ড নেব, সেটা হলো যে আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন, আপনি যদি মানবিকতা নিশ্চিত করতে পারেন, আপনি যদি আইনি শাসন নিশ্চিত করতে পারেন, আমরা যে কথাগুলো গত 54 বছর যাবত বসছি, এগুলোর জন্য শুধুমাত্র একটা সদিচ্ছা দরকার ছিল একজন নেতার। যে কোনো একজন নেতার সদিচ্ছা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার সব আছে, এগুলো আমাদের আইনি কাঠামো সব নিশ্চিত, আমাদের স্বাধীন বিচার বিভাগ আছে, স্বাধীন নির্বাচন কমিশন আছে, কিন্তু কোনোটাই কাজ করে না। এটা তো কম আসেননি এত বছর, কিন্তু হ্যাঁ, কিন্তু তাদের সদিচ্ছা এটাই আপনি প্রথম প্রশ্ন দেখেছিলেন। কারণ হলো তার সদিচ্ছা ছিল না। অনেকেই করেছেন সদিচ্ছার, কেউ যে করেন নাই তা না, হয়তো সেটা প্রত্যাশিত লেভেলে হয় নাই, কিন্তু আমি সেই বিতর্কে গেলে আবার লম্বা আলোচনা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে আমাদের একটা রিকনসিলিয়েশন লাগবেই। সেটা যদি এই 4টা কাজের মধ্য দিয়ে কেউ মনে করে যে এই যে আপনি বলা হচ্ছে জনগণের গ্রহণযোগ্যতা, জনগণের গ্রহণযোগ্যতাই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি, এই কথা ছাড়া আপনি অন্য কিছু বলতে পারবেন না। তো বিএনপি চেয়ারম্যানের কথাটা যদি আমরা শুধুই বিতর্কের মধ্যে যাই, এটা একটা কথা, বিতর্কে আমরা যেতেই পারবো যে আমাদের 4 জনের 4টা মত থাকবে, কিন্তু আপনি যদি কেউ বলে জনগণের গ্রহণযোগ্যতার ভিত্তিতে আমি এটা করবো, তো জনগণের গ্রহণযোগ্যতার উপরে তো আসলে গণতান্ত্রিক রাষ্ট্রে আর কোনো কথা নাই। তো সেটাকে তো কাউকে ডিসক্রেডিট দেওয়ার কোনো জায়গা আমি আছে বলে মনে করি না। কিন্তু এটা অবশ্যই হতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে। হয়তো এই কথাগুলো উনি যদি আরও বাড়তি বলতেন, কি বলতেন আমি জানি না, কিন্তু আমি এগুলো যুক্ত করতে পারি যে ন্যায় বিচারের ভিত্তিতে হতে হবে, অপরাধীকে বিচার করার মধ্যে দিয়ে হতে হবে, মানবিকতার মধ্যে দিয়ে হতে হবে, সুশাসনের মধ্যে দিয়ে হতে হবে। আর ফাইনালি আপনি যেটা বললেন যে নেতা অনেক আসছে, কিন্তু কেন হয় না? সদিচ্ছা আসলে আমাদের নেতৃত্ববৃন্দের মধ্যে অনেকের মধ্যে ছিল না কখনো। আমরা যখন ক্ষমতায় বসি আমরা অল্প কিছু লোক দ্বারা ঘিরে ফেলি, এবং ক্ষমতায় যাওয়ার ফলে এই যে অল্প কিছু লোক দ্বারা ঘিরে ফেলে, এই ঘিরে থাকাটা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসবেন কি করে? আপনাকে প্রেস মিট করতে হবে। আমাদের এখানে দেখেন এই 2 বছর হয়ে গেল, আমি এই সরকারকেও বলি, নির্বাচন কমিশনকে বলি, ওনারা হয়তো মাইন্ড করেন, তারা 2 বছরে মানে সর্বোচ্চ ব্যক্তিরা
বা প্রধান নির্বাচন কমিশন দেখবেন আপনি প্রায় এই সংবাদ মাধ্যম এড়িয়ে গেছে। আপনি যদি বারবার গত 1-1.5 বছর ধরে বারবার প্রতিদিন একবার ব্রিফ করতেন, আপনি কিন্তু জানতে পারতেন আপনার কী সংকট আছে এবং কী করতে হবে। আপনারা কী করলেন? কম মিট করলেন। এবং যখনই দেখা গেল যে আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশনের নানান মানে দুর্বলতা, এই যে আজকে দেখেন আজকে একটা কাজ করতে হলো, তাকে সিদ্ধান্ত নিতে হলো। এর আগে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হলো, বাজে সিদ্ধান্ত, অবজারভারদের নিয়ে সিদ্ধান্ত নিতে হলো, আরও কতগুলো জিনিস এবং নির্বাচনী এলাকা। এমন অবস্থার মধ্যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে কয়েকটা দিন পরে কেমন হবে? না, এটা আমি বলি কি, এটা হয়তো খুব মেজর ইস্যু না, একটা দুটা ভুল তার হতে পারে, কিন্তু আমি বলি যে 1.5 বছর সময় পাওয়ার পরে, যেখানে আমরা 3 মাসে নির্বাচন করতাম আগে, আমি ভালো নির্বাচন করেছি, সেখানে 1.5 বছর পরেও এই ভুলগুলো থাকার কথা। আমি বলছি প্রত্যাশিত লেভেলের অর্জনটা কম, আরো বেশি হতে পারতো যদি প্রেস 1.5 বছরে আরো অনেক কিছু সুযোগ ছিল, কিন্তু এটা প্রেসের সাথে মিট করলে জনগণের, আপনি একমাত্র প্রেস ছাড়া জনগণের অভিমত জানতে পারবেন না, আর বাকি সবাই আপনাকে নানান বুদ্ধি দিবে, নানান পরামর্শ দিবে, যেগুলো তার ব্যক্তিগত আচরণের কারণে। 38 সেকেন্ড, সেটা হলো এই, আপনি রাজনৈতিক দলের সদিচ্ছা, রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা, দলটা তো না, নেতার সদিচ্ছাটা মানে কমপ্লিমেন্ট করে ফেলে একটা পর্যায়ে, যখন নেতাকে সিন্ডিকেট ঘিরে তোলে। আমরা গত 15 বছর যে কর্তৃত্ববাদ দেখলাম, এটা কিন্তু হয়ে উঠতো না যদি আপনি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব কমই গত 15 বছর বিরোধিতা করতে পেরেছে সরকারের, এবং এই লোকগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা অল্প কিছু লোক, আমি নিজে লিখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতার একনায়কত্ব, তাও 2013 সালে। আপনার প্রচার আছে তো ওই সময় এটা লিখতে পারা, কিন্তু আপনি দেখেন কয়টা লোক গত 15 বছর, আমরা অনেকে কথা বলে, 15 বছর কর্তৃত্ববাদ ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা কত লোক করতে পারছে। সেই লোকগুলোকে যদি নতুন, এই একটা লাইনে শেষ, নতুন যে সরকার আসবে তারা যদি গত 15 বছরের কর্তৃত্ববাদ ফেসিবাদ বিরোধী লোকগুলোকে তাদের পরামর্শক হিসেবে মনে করে, তাহলেই তারা সঠিক পথে থাকবে। আর যদি নতুন